চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মডেল ও উপস্থাপিকা বেনজির ইশরাত। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আচ্ছা, শুরুতেই জানতে চাই এখন সম্প্রতি কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে, যেহেতু আমরা জানি আপনি দেশের বাইরে থাকেন, সো ওখানে কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে কিনা, বাংলাদেশে আসার পর কোনো কাজ নিয়ে এখন ওয়ার্ক করা হচ্ছে কিনা? প্রথমত তোমাকে অনেক 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 থ্যাঙ্কস এত সুন্দর একটা সকালে আমাকে ইনভাইট করার জন্য। আর এখন আপাতত কাজ বলতে ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়েই সময় যাচ্ছে, অ্যান্ড এটাই কিন্তু আমার কাজ। আমি যেহেতু সবচেয়ে বড় কাজ, ইয়েস। সো এখন যেহেতু আমি ব্লগিং করি, সো ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়েই আমার পুরোটা জীবনটাই এখন আমার কাজ হয়ে গিয়েছে। সবকিছু আমি এখন অন স্ক্রিন যতটুকু দেখানোর দেখাই। সো এখন ব্লগিং নিয়ে বিজি আছি, ভালো যাচ্ছে। আর বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে যাচ্ছি, সময় পেলে আসলে বাচ্চাদেরকে রেখে হয়তো বা কোনো ফটোশুটে যাচ্ছি। আচ্ছা, ব্লগিং নিয়ে আমরা একটু কথা বলতে চাই যে এখন তো সম্প্রতি সবাই দেখা যায় যে ইউটিউবার যারা আছেন প্রত্যেকেই কিন্তু ব্লগিং খুব অ্যাক্টিভ হয়ে গেছেন, এবং আমরা যেহেতু ট্রেন্ডি হয়ে গেছি, ব্লগিং কিন্তু একটা ট্রেন্ড। সো সেখান থেকে অনেকের ধারণা আছে যে অনেকে ইনকামের কারণে করছেন, অনেকে কিন্তু পছন্দ থেকে ভালো লাগা থেকে করছেন। আপনার কি কোনটা থেকে আসলে করা ব্লগিংটা? কেউ যদি বলে আমি শুধুমাত্র শখ থেকে করি, তাহলে সেটা আমি বলবো যে পুরোপুরি সত্যি কথা না। তাহলে মনিটাইজেশন অফ করে তারপরে ভিডিওটা করা উচিত। সো আমার দুদিকেই কিন্তু হচ্ছে। আর আমি ছোটবেলা থেকে একটা জিনিস বিশ্বাস করি, আমি যখন থেকে একটু একটু বড় হয়েছি আমি ইনকাম করা শিখেছি। সো আমি কাজও করব, নিজের একটা আইডেন্টিটি হবে, আমার একটা ইনকাম সোর্সও হবে, আমি এনজয় করব, সবকিছু একটা ফুল প্যাকেজ থাকতে হবে। সো সবকিছু মিলেই করছি। আচ্ছা, বেশ দারুণ। আমরা জানি আপনি 2005 সাল থেকে মডেলিং স্টার্ট করেছিলেন আপনার র্যাম্প শো দিয়ে। সেখান থেকে যখন হয় না একটা সময় পিক আপ একটা সময় থাকে, তখন আপনি খুব ভালো করছিলেন আপনার কাজের ক্ষেত্রে, কিন্তু তারপরে গ্যাপটা দেওয়ার কারণটা কি ছিল? গ্যাপ আসলে জীবনের প্রয়োজনে বারবারই গ্যাপ দিতে হয়, কারণ 2005 সালে যখন আমি র্যাম্পে হেঁটেছি তখন আমি একদম ছোট ছিলাম। তারপর তখন বয়স কেমন ছিল? আমি মাত্র ক্লাস 9-এ পড়তাম, অনেক ছোট। হ্যাঁ, বাট আমার তখন গড়ন বা আমার সবকিছু মিলিয়ে আমি তখন র্যাম্পের জন্য পারফেক্ট ছিলাম। আমি ভেবেছিলাম হয়তো বা আমাকে স্টেজে মানাবে না, বাট তখনকার সময়ে অনেক ভালো কোরিওগ্রাফার তুপাপুর কাছে যেহেতু আমি অ্যাপ্রুভাল পেয়েছিলাম, সো আমার মনে হয়েছে যে না, ফাইনালি আমাকে কেউ আসলে বলেছে যে বা ভেবেছে যে আমি ফিট আছি। বাট এরপরে পড়াশোনার জন্য একটা গ্যাপ গেল, বাসায়ও ভয় বলতে পারি নাই যে আরও একটু শো করব। কয়েকটা শো করার পরে যখন বড় হলাম তখন আসলে বাসা থেকে বলল যে তুমি মিডিয়ায় যদি যেতে চাও তাহলে খবর পড়বে। সো আমি দেখলাম সব কিছু মিলিয়ে আমি এটিএন বাংলাতে এসেছিলাম আমি খবর পড়তে চাই, আমি অনেকভাবেই চেষ্টা করেছিলাম, বাট আসলে হয় নাই ব্যাপারটা। আচ্ছা, এটিএন বাংলায় যখন এসেছিলেন সেই সময়টা কেমন ছিল? আমি আর আমার একটা ফ্রেন্ড দুজনে এসেছিলাম যে আমরা খবর পড়ব, আমাদের সব কিছু আমাদেরকে বললো, আমাদের ইন্টারভিউ নিল, বাট সব কিছু মিলিয়ে ওরা বললো যে ইউ আর নট পারফেক্ট ফর নিউজ। সো আমি পরে ভাবলাম এখন তাহলে আমি কি করবো, আমি তো আসলে চাই বাই এনি হাউ আমি একটা কাজ করব, যেহেতু আমি কথা বলতে পছন্দ করি এবং আমি নিজেকে আয়নায় দেখতে অনেক পছন্দ করি ছোটবেলা থেকেই। সো আমি ভাবলাম ওয়াই নট উপস্থাপনায় আসলাম, দেখলাম সবাই সাদরে গ্রহণ করলো। আর তার সাথে সাথে বাসায় বলতে পারলাম এখন তো একটু অনস্ক্রিন আসি, একটু আমি ফটোশ্যুট করি, একটু আমি এটা করি, তখন অ্যাপ্রুভালটা অটোমেটিকলি চলে আসলো। আচ্ছা, শুরু করেছিলেন কোন প্রোগ্রাম দিয়ে? আমি প্রথম শুরু করেছিলাম এটিএন বাংলার একটা শো দিয়ে। আচ্ছা, সেটি কত সালের কথা ছিল? এইটা 10-11 সালের দিকে। আচ্ছা, তারপরে এই যে টার্ন করে একদম কত বছর পরে 2024 সালে আপনাকে পেলাম, বেশ দারুণ লাগছে। আপনার এত বছর পরে এটিএন বাংলা এসে কেমন লাগছে? আমার তো এটা আমার পরিবার বলি, বা আমি যেখানে আসার পর আমি খোঁজ করছি যে এই আপু কই, ওই আপু কই, আচ্ছা এখানে এরকম করে, এখানে এটা করে, আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম সবকিছু আগের মতো আছে নাকি, ঠিকঠাক আছে নাকি। আচ্ছা, আপু তো দেশের বাইরে আছেন, ওখানে কোন প্রফেশনে যুক্ত আছেন? আমাদের একটা বিজনেস আছে, আমাদের হাজব্যান্ড ওয়াইফ, আমরা 3-4 বছর আগে থেকে বিজনেসটা করছি। সো ওইখানে আমি অ্যাজ এ ডিরেক্টর আছি, এখন আপাতত মেটার্নিটি লিভে। আচ্ছা, ওখানে গেলে, দেশের বাইরে গেলে দেশের কোন জিনিসটা বেশি মিস করা হয়? সব কিছু, বাংলায় শুদ্ধ করে কথা বলা, দেশের একটা নিজস্ব মাটির যে একটা ঘ্রাণ, এই যে আমি রিক্সায় উঠবো, মামা ওইখানে চলেন, ওইখানে চলেন, মানে এই যে মামা বলেও যে একজনকে আপন করে নেওয়া, সেটাও তো অনেক কিছু। আচ্ছা, আমরা কি এখন আপনাকে নতুন করে পাবো কিনা মডেলিং এ বা উপস্থাপনায়? এই যে এভাবে অতিথি পাখির মতো আসবো, আর শীতকালে বা গরমকালে যে কোনো সময় এসে একটু সবার সামনে চেষ্টা করব
আসতে কাজ করতে, বাচ্চারা যেহেতু আছে বাচ্চাদেরকে নিয়েও এখন অনেক প্রিপারেশন থাকে, আমার বাচ্চারাও এখন টুকটাক কাজ করছে, সো সবকিছু মিলিয়ে আমিও আসবো, আমার বাচ্চারাও আসবে। বেশ দারুণ। আমরা কিন্তু আপনাকে চাই আপনি খুব পাকাপোক্তভাবে আমাদের সাথে কাজে একদম জড়িয়ে পড়ুন, কারণ আপনাকে আমরা খুবই পছন্দ করি। সো আমরা চাই আপনাকে টিভি স্ক্রিনে আমি সব সময় চাই থাকতে। আচ্ছা, ওখানে অবসর সময় পাওয়া হলে কি করা হয়? অবসর সময়টাই আসলে নাই, কাজে এতটা অবসর না, আসলে বাচ্চা কাচ্চা থাকলে যে জিনিসটা হয় সেরকম অবসর তো পাওয়া যায় না। বাট আমরা সবসময় চেষ্টা করি টিভিটা ওপেন করলেই, বাংলাদেশের চ্যানেল হয়তো নাই, কিন্তু আমরা ইউটিউবে কখন বাংলাদেশে নাটক আসছে, কোন স্পেশাল জিনিসটা আসছে, কোন খুব অ্যাক্টিভ, হ্যাঁ এগুলোও দেখা হয়, এগুলো নিয়ে অনেক কথা বলাও হয় আমাদের। বা বিজ্ঞাপনে যেহেতু কাজ করেছেন আপু, কোন বিজ্ঞাপনগুলো হয় না একটা মানুষের এই বিজ্ঞাপনটা পরিচিতি এনে দেয়, আপনার কাছে পার্সোনালি কোন বিজ্ঞাপনগুলো মনে হয়েছে যে না আমার পরিচিতিটা দর্শকদের কাছে করিয়ে দিয়েছে? আমার মনে হয় আমি ইস্পাহানির একটা অ্যাড করেছিলাম, এটা অনেকে অনেক পছন্দ করেছিল। পরিবারে কে কে আছে? আর আমার পরিবারে এখন তো আমার দুটো পরিবার, বলতে গেলে তিনটা পরিবার, আমার পরিবার, আমার শ্বশুর বাড়ি আর আমাদের পরিবার, সো তিনটা পরিবার। সো আমার পরিবারে আমার আম্মু আছে, আমার আব্বু নেই, ভাই, 2 বোন। আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আর দেবর ননদ সবাই মিলে আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছি। তো অনেকদিন দেশে আমাদের বাংলাদেশে কাজের সাথে যুক্ত ছিলেন, মডেলিং এর সাথে যুক্ত ছিলেন, বিজ্ঞাপন করেছেন, উপস্থাপনা করেছেন। দেশের বাইরে যাওয়ার পর কি কখনো মনে হয়নি যে আমি ওখানে ট্রাই করি বা ওখানে মডেলিং করি কিংবা? অনেস্টলি স্পিকিং আমি চেষ্টা করেছি, আমি কয়েকটা কাজও করেছি, বাট একটা টাইমে যখন আসলে সংসারে চিন্তা থাকে, যখন যেমন আমি এখানে কাজ করছি, আমার চিন্তা করতে হচ্ছে না বাসায় গিয়ে আমি কোনটা রান্না করব বা কি করব না করব, ওখানে গিয়ে আমার কিন্তু চিন্তা করতে হয় যে বাসায় ঢুকেই আমার যাতে ঘরটা সুন্দর থাকে, আমি যাতে রান্নাবান্না সুন্দর করে করতে পারি, আবার পরের দিন সকালে যেহেতু বাচ্চারা আছে ওদেরকে ফিটফাট করে রাখা, এত কিছু মিলিয়ে আসলে এত মেন্টাল প্রেশারে পরে ভাবলাম যে না, আমি হয়তো বা অন্য কোনো জায়গায় কাজ করতে পারবো না, তাই আমার পুরো ঘরটাই স্টুডিও হয়ে গেল, আমি ব্লগিং শুরু করলাম। আচ্ছা, এখন যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে তাদের মধ্যে নতুন যারা আছেন, নিশ্চয়ই আপনার সেটা নলেজ আছেই, আপনি মিডিয়ার সাথে যুক্ত, সেই সাথে মডেলিংয়ে যুক্ত, মডেলিংয়ের সেক্টরটা এখন কেমন, আগের থেকে কি এখন পরিবর্তন হয়েছে কিনা, বা নতুন যারা আসছে সম্ভাবনাময় কোনো ভালো শিল্পী দেখতে পাচ্ছেন কিনা? আমি ওই দিন একজনকে বলছিলাম যে আমি এখন যে মডেলদেরকে দেখি, স্পেশালি র্যাম্প মডেলদেরকে, সবাই পারফেক্ট, আমার সবাইকে দেখেই মনে হয় যে ওরা এক একজন তৈরি হয়ে এসছে। আমরা যেমন অনেক কিছুই শিখিনি, আমাদেরকে শিখতে হয়েছে, থেকে থেকে শিখতে হয়েছে, এখন সবাই সব দিক দিয়ে পারফেক্ট। সো সবাইকে আমার খুব বেশি ভালো লাগে এবং আমি প্রাউডলি বলতে পারি যে আগে আমি এই জায়গাটাতে কাজ করতাম। আচ্ছা, যেহেতু আপনি বাংলাদেশে অনেক চ্যানেলে কাজ করেছেন, দেশের বাইরেও কিন্তু আমাদের বাংলাদেশের অনেক চ্যানেল সেখানে দেখা যায়, এবং সেখানেও কিন্তু অনেক চ্যানেল রয়েছে, সেখানে কাজ করার অভিজ্ঞতা কেমন? আমি কয়েকটা চ্যানেলে গিয়েছি, কাজ করেছি, ওই যে আমি খুব হোমসিক, তো আমার কেন জানি ঘুরে ফিরে মনে হয়েছে যে না, আমি বাংলাদেশের চ্যানেলেই হয়তো অনেক বেশি আমি কাজ করে আমার ভালো লাগতো। যদিও ক্যামেরা দেখলেই আমি একদম অন্যরকম হয়ে যাই যে না, এই ক্যামেরা আছে আর আমি আছি আর পৃথিবীতে কেউ নাই, বাট তারপরও মাথার এক কোণায়, কিন্তু ব্রেনের এক কোণায় থাকে যে ইস, বাংলাদেশে হলে এটা ভালো। আপনার কাছে আপনার আইকন কে, বা কাকে বাংলাদেশের মধ্যে ফলো করতে চান, বা হয়তো বা তার পার্সোনালিটি পছন্দ? আমি অনেক পছন্দ করতাম উপস্থাপিকা মুনমুন আপুকে, নাবিলা আপুকে, এখনো পছন্দ করি। মুনমুন আপু হয়তো বা নেই, বাট আপুর জীবন নিয়ে, সংসার জীবন নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছেন। নাবিলা আপু কিন্তু এখনো পুরো দমে কাজ করছেন এবং আপুর সাথে আমি এখনো যোগাযোগ রাখি। সো আপুকে আমি সবসময় বলি, আপু আপনি এত সুন্দর করে কথা বলেন, আমি কিন্তু এই জন্যই আপনার এত বড় ফ্যান। এবং আপু সবসময় হাসে আর বলে বোকামে তুমিও অনেক ভালো করছো। এবং আমি আপুরও অনেক ইন্টারভিউ নিয়েছি আমার চ্যানেল থেকে অনলাইনে কোভিড টাইমে। সো আমি যাদেরকে পছন্দ করি আমি চেষ্টা করি ওদের টাচে থাকতে সব সময়। আচ্ছা, আপনার পছন্দের শিল্পীকে? সিঙ্গার যদি বলতে যাই, অনেক আগে যদি বলি ইন্ডিয়ান কোনো সিঙ্গার যার গান আমি এখনো বারবার শুনি, লাকি আলি। আচ্ছা, এখন কিন্তু ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পারি মাধ্যম অনেক বেড়ে গিয়েছে। একটা সময় আমরা টিভি কেন্দ্রিক ছিলাম, অবশ্যই চ্যানেলে বেশি ফোকাস রাখতাম, এখন ইউটিউব এসেছে, ফেসবুক এসেছে, ওটিটি প্ল্যাটফর্ম, টিকটক, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় কিন্তু একটা মাধ্যম অনেক বেশি হয়েছে এবং সেই সাথে সহজলভ্য হয়ে গেছে সব কিছু। যে কেউ চাইলেই হয়তো বা ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করছেন, ফেসবুকিং করছেন, রিলস ভিডিও হচ্ছে, ট্রেন্ডি, ভাইরাল, সব কিছু মিলিয়ে কিন্তু একটা ট্রেন্ডি ওয়েতে আমরা ভাসছি। এই বিষয়টা আসলে আপনার কাছে কেমন লাগছে? সব কিছু যেমন সহজ হয়েছে আবার কঠিনও হয়েছে। এখন সবাই
কন্টেন্ট ক্রিয়েটর। এখন ফেসবুক খুললে সবারই ইনফোতে দেখবো সবাই কন্টেন্ট ক্রিয়েটর। সো কে কন্টেন্ট ক্রিয়েটর আসল কে না সেটাই আসলে আমরা চিন্তা করে যাই। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি অনেক কিছুই হচ্ছে, কিন্তু অনেক কিছুর মধ্যে কে কে থাকতে পারছে। শখ করে কিন্তু অনেকেই শুরু করে, বা অনলাইনে বা বলি বা আমরা উপস্থাপনা বলি, শখ করে অনেক কিছু শুরু করা যায়। অনেক দিন এটা প্যাশন হিসেবে নিয়ে কন্টিনিউ করাটা কিন্তু টাফ। সো আমার মনে হয় ভালো জিনিসটা ভালো, যুগের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হচ্ছে। আগে যারা টিভিতে আমি যাদেরকে দেখতাম শুধু তাদেরকে টিভিতেই দেখতাম, এখন তাদেরকে আমরা অনলাইনেও ইজিলি দেখতে পাচ্ছি, তারা লাইভে আসছে। সো ইনকাম সোর্সটাও অনেক ক্ষেত্রে অনেক দিকে বেড়ে গিয়েছে, এবং এই ক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে যে জনপ্রিয়তা পেতে গিয়ে আমরা অনেক জায়গায় সস্তা হয়ে যাচ্ছি। সো ওই জিনিসটা একটু মেইনটেইন করতে হয়, ধরে রাখা উচিত। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা দেখি যে ব্লগিং যারা করে থাকেন, আপনি তো করছেন, সেখানে তো পরিবারের অনেক ভিডিও চলে আসে, বা ভিডিও যখন করা হয় তখন পরিবার অনেক সদস্য পাশে থাকেন। তো সেখান থেকে কিন্তু যারা দেখছেন তাদের কাছে তো অনেক কমেন্ট তারা করে থাকেন, এবং পার্সোনাল যখন বিষয়গুলো বা কথাগুলো উঠে আসে তখন সেই কমেন্টগুলো আপনাকে, যে নেগেটিভ কমেন্টগুলো, সেগুলো আপনাকে ভাবায় কিনা, বা আপনার সেখানে কি পরিপ্রেক্ষিতে বলার থাকে? আমার হয়তো বা আমাকে নিয়ে কিছু বললে আমার অতটা খারাপ লাগে না, কিন্তু যখন আমার পরিবার নিয়ে কিছু বলা হয়, স্পেশালি আমার বেবিদেরকে নিয়ে কিছু বলা হয়, তখন হয়তো বা আমার একটু খারাপ লাগে। তো ওই ক্ষেত্রে আমি আসলে চেষ্টা করি, আমি প্রথমেই একটা জিনিস চেষ্টা করি, সব কিছুই তো আসলে আমি অনস্ক্রিন দেখাই না, এবং সব কিছু দেখানো উচিত না। যদিও আমরা এখন যে ট্রেন্ডটা চলছে, বিগ বস দেখতে অনেক পছন্দ করি, সব কিছু মানুষের গোপন যা আছে সব কিছু দেখতে পছন্দ করি, বাট এর মধ্যেও নিজের কতটুকু সবার সামনে দেখানো যাবে এটা আমাকে বুঝতে হবে। সো আমি ওইভাবে বুঝে শুনেই দেখাই, তারপরও যদি কমেন্ট চলেই আসে তখন কি আর করা, জাস্ট একটা অপশন আছে, ব্লক করে দেওয়া, ডিলিট করে দেওয়া। আচ্ছা, একটা সময় যখন আপনারা ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, উপস্থাপনা করেছেন, মডেলিং করেছেন, এবং অনেক বছরের গ্যাপের পর এখন যখন দেখছেন যারা করছে, আপনারা যখন যে সময় করেছেন এখনকার যারা করছে, পার্থক্যটা কেমন দেখছেন? বাট আমার মনে হয় যে যার যার জায়গা থেকে বেস্ট করছে, সবাই ভালো করছে। ভালো না করলে তো আসলে একটা জায়গায় টিকে থাকা যায় না, কখনোই থাকা যায় না ওই জায়গাটা। হয়তো ওই যে আমি বললাম শখ করে আসা যায়, টিকে থাকা যায় না। আপনি বলছিলেন টিকে থাকাটা অনেক ইম্পর্টেন্ট। টিকে থাকার জন্য একজন ভালো উপস্থাপনা বা উপস্থাপিকা যারা মডেলিং করছে তাদের কোন গুণাবলী থাকা প্রয়োজন? আমি এখনো খুব কমই জানি, তারপরে এটা বলতে পারি যে নিজের ভালোবাসাটা থাকতে হয়, যে কাজটা করছি সেটা ভালোবেসে করে থাকা। যেমন আমি বলতে পারি যে আমি হয়তো উপস্থাপনা করি না, বাট আমি উপস্থাপনাটাকে ভালোবাসি বলেই হয়তো আজকে আমি ব্লগিংয়ে আসছি। আমি ইউকেতে যাওয়ার পর ফার্স্টে যে জিনিসটা করতাম, আমি আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে আমি একা একা কথা বলতাম আর কান্না করতাম। এটা কাইন্ড অফ আমি ডিপ্রেশনে পড়ে যাচ্ছিলাম যে আমি কথা বলতে পারছি না কেন ঠিক করে বাংলা করে, মানে বাংলা ভাষায়। তো এই যে আমি ভালোবাসা থেকেই ব্লগিংটা শুরু করেছি। সো আপনি খুব সুন্দর বাংলা বলছেন। আমি তো আসলে বাংলা ভাষাই তো আমার মাতৃভাষা। আমি সামটাইমস চিন্তায় পড়ে যাই যে আমার বাচ্চাদের কিন্তু মাতৃভাষা আমি যতই বাংলা করতে চাই, ওরা বাংলাটা আমার মতো বলতে পারবে না। এইটাও কাইন্ড অফ একটা এনভায়রনমেন্টটা তারা বাংলায় পাচ্ছে না, ইংলিশ এনভায়রনমেন্ট, সো স্বাভাবিক থাকতে থাকতে এটা হয়। হ্যাঁ, কিন্তু আমি চেষ্টা করবো যাতে আমার পরবর্তী প্রজন্ম যতটুকুই বাংলা বলুক, শুদ্ধ বাংলা বলুক। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। তোমাকে অনেক বেশি ধন্যবাদ। সবার সারাটা দিন অনেক বেশি ভালো যাক, যেহেতু সকালটা শুরু হয় এই প্রত্যাশা নিয়ে, এটা ছাড়া আর কি বা বলার আছে। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং চোখ রাখুন ETN বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ সবাইকে। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।